আইন আদালত দিয়ে নয়, জঙ্গিবাদের সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, এমন মন্তব্য হত্যাকাণ্ডের শিকার প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। তার মতে ধর্ম ও ধর্মনিরপেক্ষতা নিয়ে যে রাজনীতি হচ্ছে তা বন্ধ করতে হবে। এদিকে মাথা ও ঘাড়ের সংযোগস্থলে ধারালো অস্ত্রের আঘাতেই মারা গেছেন দীপন। ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। এই চলে যাওয়া যেন সময়ের আগেই। তরতাজা যুবক ও প্রকাশক বলি হয়েছেন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে, যিনি বই প্রকাশ করেছিলেন গত 21শে বইমেলায় খুন হওয়া ব্লগার অভিজিতের। অব্যাহত এই খুনোখুনি চলছে গত 2 বছর ধরে। যারা এসব নিয়ে চিন্তা ও বিশ্লেষণ করেন তেমন একজন তাত্ত্বিকের সন্তানেই বলি হয়েছেন এবার। ঘটনার আকস্মিকতা কাটিয়ে চিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক বলছেন, রাজনৈতিকভাবে এইসব ঘটনার সমাধান করতে এটা আদর্শগতভাবে রাজনৈতিকভাবে আগে সমাধান করতে হবে, সেই সঙ্গে আইনগত ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায় তাহলে শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না। ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ের স্পর্শকাতর স্থানে আঘাতের পর প্রকাশক দীপনকে নিজ কার্যালয়ে তালা দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ বলছে, মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করেছে খুনিরা। 3টা মারাত্মক আঘাত, আরো কিছু আঘাত করা হয়েছে, কিন্তু সেগুলো চামড়া কাটে নাই, কিন্তু ইমপ্রেশনটা বোঝা যাচ্ছে, দাগ রয়ে গেছে। স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডটাই কেটে গেছে। সেকেন্ড এবং থার্ড ভার্টিব্রাল লেভেলে পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে কবায়। একই দিন আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধ স্বরেও হামলা করে 3 জনকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আর সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদকেও মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। জঙ্গি হামলা ও খুনের প্রতিবাদে সোমবার প্রকাশনা সংক্রান্ত সকল কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের জানাজা সম্পন্ন হয়েছে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, জানাজা সম্পন্ন হয়েছে, দাফন কখন করা হবে দীপনকে, সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন? সর্বশেষ খবর হচ্ছে যে কিছুক্ষণ আগে দীপনের জানাজা শেষ হয়েছে। এখন দীপনের মরদেহ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের একদম সামনে যে আঙ্গিনা রয়েছে সেখানে দীপনের সহযোদ্ধা, তার বন্ধু, তার বাবা শুভানুধ্যায়ী, বিশ্ববিদ্যালয় পরিবার সবাই শেষবারের মতো দীপনের মরদেহ দেখতে আসছেন এবং তারা দীপনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সবাই কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেন না, কেননা দিনে দুপুরে নিজ ব্যবসা কেন্দ্রে এভাবে কুপিয়ে যে হত্যা করা হলো একজন প্রকাশককে, যিনি সজ্জন মানুষ ছিলেন, এবং দীপনের বন্ধু যারা রয়েছেন তারা দীপনের এই বিদায় তারা আসলে কিছুতেই মানতে পারছেন না। এখানে হয়তো আর কিছুক্ষণ দীপনকে এই শ্রদ্ধা জানানো হবে, ফুলের শ্রদ্ধা জানাবেন দীপনের সহযোদ্ধা সহকর্মীরা। তারপরে এখান থেকে দীপনের মরদেহ নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে, সেখানে দাফন অনুষ্ঠিত হবে হয়তো এখান থেকে নিয়ে যাওয়ার পরপরই হবে। এবং দীপনকে দেখতে যে শুধু দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু এই ঘটনার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ সুশীল সমাজ, যারা মুক্ত বুদ্ধির চিন্তা করেন, সবাই কিন্তু এসেছেন এবং জড়ো হয়েছেন। এবং দীপনের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো মামলা করা হয়নি। তো সকালে দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, গতকাল তো আপনি গণমাধ্যমকে বলেছিলেন যে আপনি কারো কাছে বিচার চান না, তো সেই হিসেবে কি আপনি মামলা করবেন না? তো এই বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু সে বাংলাদেশের নাগরিক, আইনের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, তো সে মামলা করবেন এবং সে দিনক্ষণ আসলে আমাদেরকে বলেননি। সম্ভবত দীপনের পরিবারের সদস্যরা, দীপনের কাছের লোকজন, তারা অশ্রুসিক্ত নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এখন দীপনকে শেষ বিদায় জানানোর জন্য যাওয়া হয়েছে। দীপনের সহকর্মী আজিজ সুপার মার্কেটের দীপনের সঙ্গে অন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী 2 জনকে আপনারা দেখছেন, তারাও দীপনের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করেছেন এবং তারা সবাই কিন্তু এখন এই ঘটনায় উদ্বিগ্ন এবং আতঙ্কিত। এবং সবাই বলছেন যে এই হত্যাকাণ্ড যেন বন্ধ করা হয় এবং যারা দোষী তাদের যেন বিচারের আওতায় আনা যায়, এবং সেই দাবি কিন্তু সবাই আসলে এখান থেকে জানাচ্ছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে যোগ দিয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ। প্রকাশক দীপনের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে লেখক, প্রকাশক ও শিক্ষকরা।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সমবেত হয় শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও সাধারণ মানুষ। সন্ত্রাস বিরোধী এই ভাস্কর্যের পাদদেশে প্রকাশক দীপন হত্যা ও অন্যান্য প্রকাশকদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশে তারা বলেন, বারবার এসব হত্যাকাণ্ড হলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্রে দেশে তথাকথিত জঙ্গিবাদের উত্থান ঘটানো হচ্ছে। প্রকাশকরা তো শঙ্কিত হবে এটাই খুব সত্য কথা, প্রকাশকরা শঙ্কিত হবে। সার্বিকভাবে বিষয়টা কি দাঁড়াচ্ছে তা বলতে পারবো না, কিন্তু যেটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে সরকারের যে এই নীতি নির্ধারকদের যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো পরিস্থিতির উন্নতি ঘটাতে সহায়ক হবে বলে আমার মনে হয় না। জঙ্গি যে গোষ্ঠীটা সারা পৃথিবী তোলপাড় করছে, এর পিছনে কাজ আছে। আপনারা দেখেন, কানাডা একটা গবেষণা বের করেছে, এর পিছনে মূল উদ্যোক্তা হলো আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, পাকিস্তান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে উদ্দেশ্যমূলকভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সকালে সচিবালয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত, আইএস এবং জঙ্গি একই সুতোয় গাঁথা। আমি আগেও বলেছি, তাই আনসারুল্লাহ বাংলা টিম, সেটাই জেএমবি, সেটাই মানে ওটারে কি বলে হরকাতুল জিহাদ, এই সবই এক সুতায় গাঁথা। সবই আপনার সেই স্বাধীনতার পরাজিত শক্তি, সবই আবার সেই জামাত শিবিরের পূর্ব অবস্থায় জামাত শিবির, বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছু ধ্বংসাত্মক কাজ করে। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এসব হত্যাকাণ্ড সম্ভব নয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীপনের মরদেহ দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এই যে সশস্ত্র জঙ্গি তৎপরতা, এটা এতটুকু ভয়ানক রূপ নিতে পারত না যদি এর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না হতো। এবং সেখানে বাংলাদেশের একটা বৃহত্তম বড় দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই কিন্তু যুদ্ধ অপরাধী, সাম্প্রদায়িক জঙ্গিবাদী তৎপরতার ব্যাপারে নীরবতা পালন করার মধ্য দিয়ে একটা প্রশ্রয় দিচ্ছেন। জাগৃতির প্রকাশক দীপন হত্যা ও হামলার সাথে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। সকালে গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ। এই আগের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড, বিশেষ করে ব্লগার হত্যা, সেই ক্ষেত্রে দেখেছি আমরা আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনই আসলে জড়িত, তাদের অ্যাক্টিভিস্টরাই জড়িত বা ওই আমব্রেলার লোকজন জড়িত। এবং এই ক্ষেত্রে আমরা সেটিই আমাদের সন্দেহ। তারপরে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি, অর্থাৎ অন্য কোনো জঙ্গি সংগঠন এই ধরনের নতুন ডাইমেনশন শুরু করেছে কিনা সেটিও আমরা বিবেচনায় রেখে আমরা তদন্ত কাজে এগিয়ে নেব। বইয়ের প্রকাশক এবং ব্লগারদের উপর চোরাগোপ্তা হামলা রহস্য উন্মোচনে সময় লাগবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সময় দিলে শুধু রহস্য নয়, মূল হোতাদেরও বিচার সম্ভব বলে তিনি জানিয়েছেন। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, গতকালের ঘটনা অভিজ্ঞ তদন্ত দল দিয়ে তদন্ত করা হবে। এছাড়াও আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে অভিযুক্তদের বিচার দ্রুত শেষ করতে আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক ছেলের হত্যার বিচার চান না বলে যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, এতে আবেগ এবং বাস্তবতার সম্পর্ক রয়েছে। হচ্ছে চোরাগুপ্তা হত্যা, এগুলির যে রহস্য উদ্ঘাটন করতে সময় কিন্তু লাগে, তো সেই সময়টুকু দিতে হবে খুব তোড়জোড় করে এবং অত্যন্ত অভিজ্ঞ তদন্ত টিম দিয়ে এই মামলার তদন্ত করা হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে নানা শঙ্কা থাকলেও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্ন ফাঁস রোধে এবার সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে রাজধানীতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। এবার মোট পরীক্ষার্থী 23,25,000। রোববার সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা।
সকাল 11টায় ঢাকা বোর্ডের অধীনে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই শঙ্কার কোনো কারণই নেই। কিছু লোক আছে সরকারকে বিব্রত করার জন্য, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে বিব্রত করার জন্য এইটা একটা করে, এটা আমাদের ছেলেমেয়েদের ক্ষতি হয়, কারণ তারা ওর পিছনে ছুটে এবং তারা ভয়ে থাকে যে আমি বুধের প্রশ্ন পাইলাম না। সুতরাং এইবার দেখেন আমাদের এরপর থেকে কোনো পরীক্ষা নেই, এবং আমরা যে ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন, আমাদেরকে পুলিশের সহযোগিতা, সমস্ত গোয়েন্দা বাহিনীগুলোর সহযোগিতা, এর ফলে আমরা যে ব্যবস্থা নিচ্ছি তাতে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরিশাল বোর্ডের অধীনে 153টি কেন্দ্রে 1,09,000-এর বেশি পরীক্ষার্থী এবছর জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ফার্স্ট টাইম তারা বোর্ড পরীক্ষা দিচ্ছে, এ ব্যাপারে তো টেনশন থাকবেই, তবে মানে পরনির্ভরশীল তো অবশ্যই না, সে ব্যাপারে নিশ্চিত। প্রশ্নপত্র নিয়ে প্রতি বছর যে গুজব রটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে, এবছর সেরকম কোনো অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি, আমরা আশা করি সেটি তৈরি হবেও না। 2,28,391 জন পরীক্ষার্থী এবার রাজশাহী বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ বোর্ডে 2,973টি স্কুলে কেন্দ্রের সংখ্যা 225টি। বোর্ড কর্তৃপক্ষ জানান, গতবারের চেয়ে এবছর বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। এবারে জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে যশোর বোর্ডেও। 243টি কেন্দ্রে 2,14,869 জন ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে। নানা উৎসাহের মধ্যে প্রথম দিনের পরীক্ষা হয়েছে দিনাজপুর বোর্ডে। এ বোর্ডে এবার অংশ নিয়েছে 2,17,683 জন পরীক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে 1,28,999 জন শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানা শঙ্কা থাকলেও পরীক্ষার পরিবেশ সুষ্ঠু হয় খুশি অভিভাবকরাও। আর কুমিল্লা বোর্ডের অধীনে থাকা 6 জেলায় 1,839টি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে 2,35,982 জন ছাত্রছাত্রী। তানিম রহমান, চ্যানেল 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। পরে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের সাথেও সাক্ষাৎ করেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে দেখা করেন ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নরবু ওয়াংচুক। এ সময় ভুটানের মন্ত্রী বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। পরে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরবিল বিনতে ওথম্যান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তার কার্যালয়ে যান। এ সময় বাংলাদেশের সাথে মালয়েশিয়ার আরও সম্পর্ক উন্নয়নের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। পূরণ হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বাংলাবান্ধা স্থলবন্দর প্রতিষ্ঠার 17 বছর পর শুরু হতে যাচ্ছে মানুষের যাতায়াত। এ লক্ষ্যে চলতি মাসেই ইমিগ্রেশন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। ভবনের কাজও শেষ পর্যায়ে, প্রস্তুত কাস্টমস কর্তৃপক্ষ। এর মাধ্যমে শুধু ভারত নয়, যোগাযোগ সহজ হবে নেপাল ও ভুটানের সাথে। পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ হোসেন, আর ছবি তুলেছেন ইরফান হাইম। কাঁটাতার পেরুলেই ভারত। বাংলাবান্ধার শূন্যরেখা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির দূরত্ব মাত্র 8 কিলোমিটার, দার্জিলিং 77 আর নেপাল সীমান্ত মাত্র 38 কিলোমিটার। এত কাছে তবু যেন অনেক দূরে। 1997 সালে এই বন্দর প্রতিষ্ঠা হলেও 1.5 যুগেও শুরু হয়নি মানুষের যাতায়াত তথা ইমিগ্রেশন। পঞ্চগড়বাসীর সেই স্বপ্ন আজ বাস্তবের দরজায় কড়া নাড়ছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নভেম্বরেই শুরু হতে যাচ্ছে মানুষের আসা যাওয়া। ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষ, দেয়াল ভেঙে তৈরি হচ্ছে নতুন দরজাও। নিয়োগ দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশ, প্রস্তুত আছে জেলা প্রশাসনও। ইতিমধ্যে ওইখানে আমরা ইমিগ্রেশন পারপাসে 9 জনকে প্রদান করেছি। তারা সবাই ট্রেনিং প্রাপ্ত, তারা স্পেশাল ব্রাঞ্চ থেকে ইমিগ্রেশন ট্রেনিং করে এসেছে। এর মধ্যে একজন ইন্সপেক্টর, 2 জন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই এবং 4 জন কনস্টেবল। আমাদের কাস্টমস, তারপর আমাদের পুলিশ সহ যে যাবতীয় কার্য প্রস্তুতিগুলো আমাদের গ্রহণ করা আছে। হয়তো আগামী এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বন্দরের শুল্ক কর্মকর্তাদের। 9-10 নভেম্বরের ভিতর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা উচ্চ প্রতিনিধি দল বাংলা বন্দর শুল্ক স্টেশনে পরিদর্শনে আসবেন এবং আগামী মাসের 15-20 তারিখের ভিতরে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্ন বাস্তবায়নের আনন্দের ছটা স্থানীয় জনপ্রতিনিধির চোখে মুখেও। এই বাংলাবান্ধা বন্দর দিয়ে ইমিগ্রেশন চালু হলে বাংলাবান্ধাবাসী তথা পঞ্চগড় জেলার
যে একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন সে স্বপ্নের বাস্তবায়ন ঘটবে। শূন্যরেখায় এখনো ছবি তোলার উৎসবেই ইতি টানতে হয় দর্শনার্থীদের। তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কেবল, যখন আলোতে আসবে 17 বছর অন্ধকারে লালিত পঞ্চগড়বাসীর এক স্বপ্ন। আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের জন্য গত কয়েক বছর যাবৎ প্রত্যাশিত যে কানেক্টিভিটির আলোচনা হচ্ছে তার অন্যতম রুট বাংলাবান্ধার স্থলবন্দর। এই বন্দর দিয়ে মানুষের যাতায়াত শুরু হতে আর কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে, যার মাধ্যমে পঞ্চগড়ের একটি বড় উন্নয়নের সম্ভাবনা যেমন রয়েছে, তার সাথে শুধু ভারত নয় অন্যান্য বন্ধু রাষ্ট্রের সাথেও যোগাযোগের উন্নয়ন অনেক বেশি সম্ভব হবে। নাহিদ হোসেন, চ্যানেল 24, বাংলাবান্ধা, পঞ্চগড়।